ডাকছিলেন নির্ময় ভাই? নির্ময়ের ধ্যান ভাঙল। চরিত্রীর দেখা পেয়ে সে যেন কোনো ঘোরের মধ্যে চলে গিয়েছিল। মৃদু কণ্ঠে সে বলল, কেন ডেকেছেন এত রাতে? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চরিত্রীর পানে, শান্ত কণ্ঠে বলল, তোমাকে দেখার যে আমার ভীষণ তৃষ্ণা পেয়েছিল চৈত্র। চমকে উঠল চরিত্রী, চোখ বড় বড় করে তাকালো নির্ময়ের দিকে, বলল, কি বলবেন আপনি? অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়, আমতা আমতা করে বলল, কিছু না। কেমন আছো? পায়ের ব্যথা কমেছে? চরিত্রী নিজের পায়ের দিকে তাকালো, পাটা একটু নাড়াতে নাড়াতে বলল, এই তো আগের থেকে একটু কমেছে। নির্ময় থামলো একটু, শীতল দৃষ্টিতে তাকালো চরিত্রীর দিকে, বলল, একটা কথা বলি চৈত্র। চরিত্রী চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে, বলল, কি? একটু সময় নিল নির্ময়, অতঃপর শান্ত কণ্ঠেই বলল, আমার ভর্তি পরীক্ষার পর আমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকায় চলে যাই, তখন কি তুমি আমাকে ভুলে যাবে চৈত্র? চৈত্রী গালে হাত দিল, ভাবুক ভঙ্গিতে বলল, আপনি যেন কোন ক্লাসে পড়েন নির্ময় ভাই? নির্ময়ের রাগ হলো ভীষণ। যার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে চটপট করে মরে, সে কিনা এটাই জানে না যে সে কোন ক্লাসে পড়ে। কিন্তু মুখে প্রকাশ করলো না নির্ময়, থমথমে কণ্ঠে বলল, এইচএসসি দিয়েছি, এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, আপনার মতো একটা দামড়া ছেলে কেবল দিয়েছি এইচএসসি? আমি তো ভেবেছিলাম অনার্স শেষ করেছেন। দাঁতে দাঁত চাপলো নির্ময়, বলল, একদম গর্ধব মহিলাদের মতো কথা বলবে না চৈত্র। আমাকে দেখতে মোটেও ততটা বয়স্ক মনে হয় না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা নির্ময় ভাই, আপনার কোন ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ও, তোমার কোন ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে? আমার কোনো ইচ্ছে টিচ্ছে নেই, কোনো রকম পাশ করে এখানকার কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাব। তোমার মতো গর্ধব মহিলাদের কোনো ইচ্ছে থাকবেও না। দেখুন নির্ময় ভাই, আমাকে একদম আজে বাজে নামে ডাকবেন না। গর্ধব মহিলাকে গর্ধব বলে ডাকবো না তো কি বলে ডাকবো? তাছাড়া আমার তোমাকে এই নামে ডাকতেই ভালো লাগে। দেখুন নির্ময় ভাই, না আমি গর্ধব আর না আমি মহিলা, আর মানুষের ভালো লাগলে সব কিছু বলতে নেই। এই যেমন ধরুন, আমার আপনাকে নির্মম নির্দয় নির্ময় বলে ডাকতে ভালো লাগে, তাই বলে কি আমি আপনাকে তা বলে ডাকি? কষ্ট হলেও নির্ময় ভাই বলেই ডাকি। কি বললে তুমি আমাকে? কি নামে আমাকে ডাকতে তোমার ভালো লাগে? নির্মম নির্দয় নির্ময়। মুখ বাঁকালো নির্ময়, বলল, তাও ভালো। তোমার মতো গর্ধবে মহিলা তো আর না। তেতে উঠল চৈত্রী, বলল, এত রাতে আপনি আমাকে ডেকেছেন এই উল্টোপাল্টা কথা বলার জন্য? নির্মম নির্দয় লোক কোথাকার। কথাটা বলেই ধপ করে জানালাটা আটকে দিল চৈত্রী। হেসে উঠল নির্ময়, গলার স্বরটা একটু উঁচু করে বলল, রাগ করেছো চৈত্র? চৈত্রী জানালা খুলল না, উত্তরও দিল না কোনো। নির্ময় আবার ডাকলো, বলল, চৈত্র, এই চৈত্র। চৈত্রী জানালা খুলল না, নিরাশ হলো নির্ময়। মেয়েটাকে রাগিয়ে দিয়েও তো ঝামেলা এখন জানালাই আটকে দিল। 2-3 দিন পর একটু দেখা হলো মেয়েটার সাথে, তাও নিজের দোষে একটু ভালোভাবে কথাও বলতে পারলো না। কি দরকার ছিল মেয়েটাকে এভাবে বলার? তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়। একবার অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর বন্ধ জানালার পাশে, অতঃপর কোমর বাঁকাতে বাঁকাতে এসে শুয়ে পড়লো বিছানায়। সময় বয়ে চলেছে বাঁধাহীন নদীর স্রোতের ন্যায়, তাকে থামিয়ে রাখার সাধ্য নেই কারো। এরই মধ্যে কেটে গেল বেশ কিছুদিন। চৈত্রী আর নির্ময় সুস্থ হয়ে উঠেছে এই কয়েকদিনে। চৈত্রী ঠিক করেছে আজ কলেজে যাবে। কতদিন হয়েছে কলেজে যায় না সে। এমনিতে যখন প্রতিদিন কলেজ করত, তখন কলেজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল, আর এখন কলেজে না গিয়ে ভালো লাগছে না তার। চৈত্রী আজ বেশ হেসে খেলেই নাচতে নাচতে কলেজে এলো। কতদিন পর বান্ধবীদের সাথে দেখা, তাই আজ সিদ্ধান্ত নিল কলেজ শেষ করে সব বান্ধবীরা মিলে একটু ঘুরবে, তারপর না হয় বাড়ি ফেরা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। কলেজ শেষ হতেই বান্ধবীদের নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল চৈত্রী। উদ্দেশ্য বাড়ির কাছেরই নদীর তীরে যাবে। বান্ধবীদের নিয়ে চৈত্রী চলে গেল নদীর তীরে। সবাই মিলে ঘুরতে ঘুরতে আড্ডা দিচ্ছে, আর চৈত্রীর বান্ধবী রিয়া তাদের ভিডিও করছে বিভিন্ন অ্যাঙ্গেলে। চৈত্রী হেসে হেসে হেলে দুলে অংশ নিচ্ছে বান্ধবীদের সাথে। অনেক দিন পর বান্ধবীদের সাথে বেশ মজাই হয়েছে আজ। ঘন্টাখানেক পর বান্ধবীদের সাথে একটা ভালো সময় কাটিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল চৈত্রী। বাড়ি ফিরে আগের মতোই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রুমে নিজের বিছানায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল সে। তখনই তাকে পাশের জানালা থেকে ডেকে উঠল নির্ময়। বেশ চড়া গলায় নির্ময় ডাকছে তাকে। ব্রু কুচকালো চৈত্রী, এই লোকের আবার কি হলো? এই সময় এই লোক আবার ডাকছে কেন?
মনের মধ্যে এক রাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে জানালার কাছে এলো চৈত্রী। ভ্রুজোড়া কুঁচকে রেখেই সে বলল, এভাবে ডাকছিলেন কেন নির্ময় ভাই? নির্মল রেগে আছে ভীষণ। এত রেগে কেন আছে জানা নেই চৈত্রীর। রাগে শুধু ফোঁস করছে সে, বলছে না আর কিছুই। ঢোক গিল চৈত্রী, এই বান্দা আবার হঠাৎ এভাবে রেগে আছে কেন, আবার বলছেও না কিছু। চৈত্রী আবার জিজ্ঞেস করলো, ডাকছিলেন কেন নির্ময় ভাই? নির্ময় দাঁতের দাঁত চেপে উত্তর দিল, বাড়ির পেছনে এসো। আর বললো না কিছুই, চলে গেল সে। চৈত্রী পড়ে গেল মহা চিন্তায়। কি এমন ঘটেছে যার জন্য নির্ময় এত রেগে আছে, আবার বাড়ির পিছনে ডেকে গেল? সে কি করেছে কিছু? মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো সে। না, তেমন কিছু মতো মনে পড়ছে না যা সে করেছে। সকালে উঠলো, কলেজে গেল, বান্ধবীদের সাথে ঘুরলো, আর বাড়ি চলে এলো। এখানে রাগের মতো তো সে কিছুই দেখছে না। তাহলে যাক, এত ভেবে কাজ নেই। তার থেকে বরং বাড়ির পিছনে গিয়েই দেখা যাক নির্ময় তাকে কেন ডেকেছে। আর 7-5 চিন্তা না করে চৈত্রী চলে গেল বাড়ির পেছনে। বাড়ির পেছনের দিকটায় যেতে নির্ময় ঝড়ের গতিতে চেপে ধরলো চৈত্রীকে। এক হাত তার মুচড়ে ধরলো পিছনের দিকে। চৈত্রীকে মিশিয়ে নিল নিজের সাথে, নিজের খুব কাছে। ব্যথায় কোকিয়ে উঠল চৈত্রী। ব্যথা তোর কণ্ঠেই বলল, কি হচ্ছে নির্ময় ভাই? এসব ব্যবহারের মানে কি? দাঁতে দাঁত চাপলো নির্ময়, বলল, কোথায় ছিলে তুমি? কলেজ ছুটি হয়েছে সেই কখন, বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? ভ্রু কুচকালো চৈত্রী, বলল, বান্ধবীর সাথে ছিলাম, অনেকদিন পর দেখা তো, তাই একটু আড্ডা দিয়েছি। নির্ময় ছেড়ে দিল চৈত্রীকে। হাতে থাকা মোবাইলটা ঘেটে একটা ভিডিও বের করলো, সেটা চৈত্রীকে দেখালো সে। বলল, এই তোমার বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার নমুনা? চমকে উঠল চৈত্রী। এ তো কলেজ ড্রেস পরে হেলে দুলে হাঁটার ভিডিও, আর এই ভিডিওটা তো তখন রিয়া করেছিল। চৈত্রী ভালোভাবে দেখলো এই ভিডিওটা টিকটকে দেখাচ্ছে। তার মানে রিয়া তার ভিডিও টিকটকে আপলোড করে দিয়েছে। চৈত্রী জানে রিয়া আগে থেকেই টিকটক করে, তাই বলে তার ভিডিও আপলোড করে দিবে টিকটকে, এটা সে ভাবতে পারেনি। সে তো এমনিই বান্ধবীদের সাথে মজা করে ভিডিও করেছিল। তার তো মোবাইল নেই, বাড়ি থেকে মোবাইল কিনে দেয়নি এখনো, তাই রিয়ার মোবাইলে ভিডিওটা করেছিল। এর জন্যই এত রেগে আছে এই মহাশয়। ঢোক গিল চৈত্রী। চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় রক্তচক্ষু নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। একটু হাসার চেষ্টা করলো চৈত্রী, আমতা আমতা করে বলল, আসলে কি হয়েছে নির্ময় ভাই বলুন তো? আর তাকে বলতে দিল না নির্ময়। চৈত্রীর কথার মাঝখানেই ফোরম কেটে তার থমথমে কণ্ঠে বলল, তুমি যে কলেজ বাদ দিয়ে টিকটকে নাচো, কাকি কাকা জানে? আটকে উঠল চৈত্রী। তার মা এই কথা জানলে এখনই ঝাঁটা হাতে নিয়ে তার দিকে তেড়ে আসবে। আর বাবা জানলে তো কথাই নেই। এমনি সন্তানরা বাবাকে সবসময় একটু ভয় পায় বেশি। চৈত্রের ক্ষেত্রেও তাই, সে বাবাকে ভয় পায় ভীষণ। কয়েকটা ফাঁকা ঢোক গিলে চৈত্রী বলল, প্লিজ নির্ময় ভাই, বাবা মাকে কিছু বলবেন না। যে কথা বাবা মাকে জানাতে ভয়, সে কাজ করো কেন? আমি করিনি, আমি শুধুমাত্র বান্ধবীদের সাথে কয়েকটা ভিডিও করেছিলাম। ওরা যে এটা টিকটকে আপলোড করবে আমি বুঝতে পারিনি। একটু শান্ত হলো বুঝি নির্ময়, তবে তার রাগ কমল না পুরোপুরি। রাশভারী কণ্ঠে সে চৈত্রীকে শাসিয়ে বলল, 1 ঘন্টার মধ্যে তোমার বান্ধবীকে নিয়ে এই ভিডিও ডিলিট করবে, নয়তো আমি এই ভিডিও তোমার বাবা মাকে দেখাবো আর বলবো আপনার মেয়ে কলেজে গিয়ে টিকটকে নাচে। কথাটুকু বলে আর এক দণ্ডও দাঁড়ালো না নির্ময়। গটগট করে চলে গেল তাদের ঘরের দিকে। চারদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে এখন মধ্যরাত। চৈত্রী বিরস মুখে দাঁড়িয়ে আছে জানালার গ্রিল ধরে। এই ব্যাটার পড়া কখন শেষ হবে আর সে একটু কখন শান্তিতে ঘুমাতে পারবে। বিকালে রিয়াকে কল করে হাতে পায়ে ধরে টিকটক থেকে তার ভিডিও ডিলিট করিয়ে এই ব্যাটার রোশানল থেকে একটু হলেও বেঁচেছে। কিন্তু এর পড়া থেকে সে কিভাবে বাঁচবে? আরো খানিক সময় অপেক্ষা করলো চৈত্রী। না, এর পড়া বন্ধ হওয়ার কোনো নাম নিচ্ছে না। এবার ভীষণ বিরক্ত লাগছে চৈত্রীর, মেজাজ গরম হচ্ছে। চোখ ভর্তি ঘুম, অথচ এই ব্যাটার পড়ার জ্বালায় সে ঘুমাতে পারছে না। অবশেষে মুখ খুলল চৈত্রী, বিরহ মুখে বলল, ভাই আপনি কি বাঁচবেন? বই থেকে চোখ তুলে নির্ময় তাকালো চৈত্রীর দিকে। ব্রু কুচকে জিজ্ঞেস করলো, মানে যে হারে পড়া শুরু করেছেন, এমনি তো শরীরের এই অবস্থা, পড়তে পড়তে দেখা যাবে আপনাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়, কপালে ভাঁজ ফেলে বলল, তোমার সারাদিনেই আজে বাজে কথা ছাড়া আর কোনো কথা নেই চৈত্র? না নেই, থাকবে কিভাবে? আপনার পড়ার জ্বালায় আমি ঘুমাতে পারছি না, এদিকে ঘুমে আমার চোখ জ্বলে যাচ্ছে। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, শান্ত কণ্ঠেই বলল, আমি আসতে পড়ছি, তুমি ঘুমাও চৈত্র।
খুশি হলো চৈত্রী, মনে মনে ধন্যবাদ জানালো নির্ময়কে। যদিও ধন্যবাদটা সে প্রকাশ্যেই দিতে পারত, কিন্তু তা সে করবে না। কেন করবে? এই বেটা ইদানিং সব বিষয় ওকে জ্বালাচ্ছে, কোথাও একটু শান্তি দিচ্ছে না। তাই সে কোনো মতেই চৈত্রীর ধন্যবাদ পাওয়ার যোগ্য না। দেখতে দেখতে কেটে গেল আরো কিছুদিন। এর মধ্যে নির্ময়ের রেজাল্টও দিয়ে দিয়েছে এইচএসসি পরীক্ষার। গোল্ডেন A+ পেয়েছে নির্ময়। এটা অবশ্য জানাই ছিল চৈত্রীর, যে হারে এই ছেলে প্রতিদিন পড়ে তাতে এই ছেলের গোল্ডেন পাওয়া স্বাভাবিক। এরপর শুরু হলো নির্ময়ের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষাতেও নির্ময় ভালো ফলাফল করলো। সে চান্স পেয়ে গেছে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেদিন নির্ময়ের বাবা সুলতান সাহেব খুশি হয়েছিল ভীষণ। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুবাদে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করেছিলেন তিনি। কিন্তু এত খুশি নিজের স্বপ্ন পূরণের মধ্যেও যেন খুশি হতে পারছিল না নির্ময়। তার ভিতরে যে নিজের প্রেয়সীকে হারানোর ভয় তীব্রভাবে জেগে ধরেছিল। বরিশাল বিভাগের একটি মফস্বল শহরে বসবাস তার। ঢাকা শহরটা এখান থেকে বেশ অনেকটা দূরে। রোজ রোজ তো আর সেখান থেকে তার বাড়ি ফেরা আর সম্ভব হবে না। অনেকগুলো দিন পর বাড়ি ফিরবে সে। এই সময়ের মধ্যে চৈত্রী যদি তাকে ভুলে যায়, সেই কিশোর বয়স যখন থেকে একজন মানুষের মনে প্রেম ভালোবাসার উৎপত্তি ঘটে, তখন থেকে সে মনের কোণে শুধুমাত্র একজন রমণীর ছবি এঁকেছে, সে হলো চৈত্রী। বরাবরই নির্ময় অন্তর্মুখী স্বভাবের অধিকারী হওয়ার কারণেই নিজের মনের কথা কখনোই বলে উঠতে পারেনি চৈত্রীকে। শুধু চৈত্রী নয়, সে নিজের এই অন্তর্মুখী স্বভাবের কারণে তেমন কারো সাথেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কোনো মেয়েদের সাথে কথা বলা তো দূরে থাক, তেমন কোনো ছেলে বন্ধুও নেই তার। এমনকি মা বাবার সাথে অবধি প্রয়োজন ব্যতীত কথা বলে না সে। সারাদিন একা একা বই নিয়ে বসে থাকে। আশেপাশের মহিলারা অনেক সময় তাকে তিরস্কার করে বলে ছেলে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। তবে সে কথা কখনো কানে নেয় না নির্ময় বা তার মা বাবা। এই চৈত্রীর সাথেও কিছুদিন আগে থেকে কথা বলা শুরু করেছে সে, তাও নিজের সাথে অনেক যুদ্ধ করে চৈত্রীকে হারানোর ভয়ে। আর এখন তো সে আরো দূরে চলে যাচ্ছে, বাড়িতে আসার সুযোগ পাবে অনেকদিন পর পর। এর মধ্যে যদি চৈত্রীর অন্য কাউকে ভালো লেগে যায়, সে যদি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন কি হবে নির্ময়ের? সে যে প্রচণ্ডভাবে আসক্ত হয়ে গেছে চৈত্রী নামক মাদকতায়। এতদিন তো তাও সে চৈত্রীর কাছাকাছি থেকেছে, তার আড়ালে আগলে রেখেছে তাকে। কোনো ছেলেকে ঘেঁষতে দেয়নি চৈত্রের আশেপাশে। কিন্তু এখন কি হবে? এখন না সে তার স্বপ্ন ছাড়তে পারছে, আর না চৈত্রীকে হারিয়ে ফেলতে পারছে সে। নিজের পড়ার টেবিলে বসে গালে হাত দিয়ে আনমনে এসব কথাই ভাবছিল সে। হঠাৎই এক সুমধুর মেয়েলি কণ্ঠে ধ্যান ভাঙল নির্ময়ের। গাল থেকে হাত সরিয়ে তাকালো সামনের দিকে। তার সোজাসুজি জানালার হাসি মুখে দাঁড়িয়ে আছে চৈত্রী। নির্ময়কে তাকাতে দেখে চৈত্রী বলল, কি নির্ময় ভাই, অনুভূতি কেমন? আপনি তো আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেন। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, বলল, তুমি খুশি চৈত্র? এখানে খুশি না হওয়ার কি আছে নির্ময় ভাই? আমাদের এলাকার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেটা তো আমাদের গর্বের কথা। আমি কি শুধু তোমার এলাকার ছেলে? ব্রু কুচকালো চৈত্রী, বলল, তাছাড়া আর কি হবে? ও হ্যাঁ, আপনি তো আমার পাশের বাসার ভাইও। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, কাতর কণ্ঠে বলল, আমি ঢাকায় চলে গেলে আমাকে কি তুমি মনে রাখবে চৈত্র? অবশ্যই মনে রাখবো, কেন রাখবো না? আর আপনি ঢাকা গেলে তো আর সারা জীবনের জন্য যাবেন না, মাঝে মাঝে অবশ্যই আসবেন, তখন দেখা হবে আমাদের। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, বিড়বিড়িয়ে বলল, আমি যে কোন মনে রাখার কথা বলেছি সে যদি তুমি বুঝতে চৈত্র। ব্রু কুচকালো চৈত্রী, বলল, কিছু বললেন নির্ময় ভাই? না কিছু না। সময় বয়ে চলেছে নিজের গতিতে। এরই মধ্যে কেটে গেল আরো কিছুদিন। দেখতে দেখতে চলে এলো নির্ময়ের ঢাকায় ভার্সিটিতে যাওয়ার দিন। কাল সে চলে যাবে ঢাকায়। সুলতান সাহেব ছেলেকে দিয়ে আসবেন। মোটামুটি সব গোছগাছ হয়ে গেছে, কিন্তু ছেলের মন যে বড্ড অস্থির হয়ে উঠেছে তা কেউ বোঝে না। ছাদ থেকে পড়ে একটানা 2-3 দিন চৈত্রীকে না দেখেই অস্থির হয়ে পড়েছিল সে। আর এখানে তো অনির্দিষ্টকালের জন্য তাকে দূরে যেতে হচ্ছে তাকে চৈত্রী থেকে। জানা নেই আবার কবে ফেরা হবে বাড়িতে, আর কবে দেখা হবে তার চৈত্রীর সাথে। নির্ময় জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চৈত্রীর জানালার দিকে। রাত গড়িয়েছে অনেক, চারিদিক নিস্তব্ধ, নীরব হয়ে পড়েছে। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। ঘুম নেই শুধু নির্ময়ের চোখ জোড়ায়। মনের মধ্যে তার ভীষণ অস্থিরতা। চৈত্রীকে হারিয়ে ফেলা তীব্র ভয় বাসা বেঁধেছে যে। সে যদি বাড়ি ফিরে সত্যিই দেখলো চৈত্রী আর নেই তার, তখন কি হবে?
এদিকে চৈত্রীরও আজ ঘুম পাচ্ছে না আর। আজ নির্ময়ের পড়া শব্দ নেই, তবুও তার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। নির্ময় চলে যাচ্ছে কাল, এতে চৈত্রীর খুশি হওয়ার কথা ভীষণভাবে, কিন্তু সে খুশি হতে পারছে না, কিছুতেই না। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে। বারবার শুধু মনে পড়ছে নির্ময় কাল চলে যাবে, ওকে ছেড়ে চলে যাবে। ভীষণ কান্না পাচ্ছে চৈত্রীর, কিন্তু এই কান্নার অর্থ কি, কেন কান্না পাচ্ছে তার জানা নেই। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রী, ধীর পায়ে এগিয়ে এলো জানালার কাছে। জানালা খুলে নির্ময়ের রুমের দিকে তাকাতেই অবাক হলো সে। নির্ময় দাঁড়িয়ে আছে তার রুমের দিকে তাকিয়ে। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, আপনি এখনো ঘুমাননি নির্ময় ভাই? চৈত্রীর কথার কোনো উত্তর দিল না নির্ময়। একটু সময় নিয়ে এসে শীতল কণ্ঠে বলল, একটু বাইরে আসবে চৈত্র? চৈত্রী ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকালো, আমতা আমতা করে বলল, এত রাতে? কাল তো আমি চলে যাচ্ছি, আর তো ডাকবো না তোমায়। আজ একটু এসো না বাইরে। কথাটা যেন সোজা গিয়ে চৈত্রীর বুকে লাগলো। নির্ময় আর তাকে কাল থেকে ডাকবে না তাকে। আর নির্ময়ের পড়ার শব্দে সে রাতে না ঘুমাতে পেরে জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকবে না। তার বিষয়ে নির্ময় আর অনধিকার চর্চা করবে না কখনো। গলা ধরে এলো চৈত্রীর, তবুও নিজেকে সামলে সে বলল, আসছি। মিনিট পাঁচেক যেতেই চৈত্রী গুটি গুটি পায়ে বেরিয়ে এলো বাড়ির সামনে। নির্ময় আগে থেকেই দাঁড়িয়ে ছিল সেখানে। চৈত্রীকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখেই সেদিকে এগিয়ে গেল নির্ময়। হুট করেই জড়িয়ে ধরল চৈত্রীকে। চৈত্রী থমকে গেল, চমকে উঠল, ভরকে গেল। হৃদস্পন্দন গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তার। অজানা অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠছে হৃদয় গহীনে। এই প্রথম সজ্ঞানে কোনো পুরুষের ছোঁয়া তার অঙ্গে। মাথাটা যেন জিম ধরে গিয়েছে। নির্ময় হঠাৎ কেন জড়িয়ে ধরল তাকে, এর মানে কি? মস্তিষ্ক বিষয়টা নিয়ে সম্পূর্ণরূপে ভেবে ওঠার আগেই চৈত্রীকে ছেড়ে দিল নির্ময়। আলতোভাবে তার গাল দুটো নিল নিজের দুই হাতের মধ্যে। একটু ঝুঁকে গভীরভাবে চুমু খেলো চৈত্রীর কপালে। কেঁপে উঠল চৈত্রী, গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় সোজা হয়ে দাঁড়ালো, শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। তার নরম গাল দুটো আলতোভাবে হাতের মধ্যে রেখেই শীতল কণ্ঠে বলল, তুমি এতটাও অবুঝ নও যে আমার চুমুর মানে বুঝবে না চৈত্র? একটু থামলো নির্ময়, চৈত্রীর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, আমার জন্য অপেক্ষা করো চৈত্র। শুধু এইটুকুই, আর কিছু বলল না নির্ময়। চৈত্রীর গাল থেকে হাত দুটো সরিয়ে ধীর পায়ে চলে গেল নিজেদের ঘরের দিকে। চৈত্রী থম মেরে দাঁড়িয়ে রইল সেখানেই। কোথা থেকে কি হলো, কেন হলো বুঝতে তার সময় লাগলো অনেকক্ষণ। এই প্রথম সজ্ঞানে কোনো পুরুষের ছোঁয়া। পুরো শরীরে যেন অজানা শিহরণ বয়ে যাচ্ছে তার। ভিতরে যেন গভীর তোলপাড় শুরু হয়ে গেছে। শির দ্বারা বেয়ে যেন নেমে যাচ্ছে শীতল রক্তস্রোত। কিন্তু নির্ময় কি বলে গেল তার জন্য অপেক্ষা করতে, আবার চুমু দিয়ে বলে গেল এর মানে বুঝতে। এর মানে কি নির্ময় ভালোবাসে চৈত্রীকে, ওই সিনেমায় যেমন হয় তেমন? বুকের মধ্যে ঢিপ ঢিপ আওয়াজ বেড়ে যাচ্ছে। আজ রাতে আর ঘুম হলো না নির্ময় আর চৈত্রীর। দুজনেই সারা রাত বিছানায় ছটপট করে কাটালো শুধু। আবার মাঝে মাঝে উঠে এসে দাঁড়িয়েছে জানালার কাছে, কিন্তু যখন চৈত্রী এসেছে তখন নির্ময় আসেনি, আর যখন নির্ময় এসেছে তখন চৈত্রী আসেনি। বিধায় আর দেখা হলো না নির্ময় আর চৈত্রীর। অবশেষে অনেক কষ্টে একটা অস্থিরতাপূর্ণ রাত শেষ হলো। চারিদিকে ফুটে উঠল সূর্যের ঝলমলে আলো। চারিদিকে ভরে গেল পাখির কিচিরমিচির কলকাকলিতে। খুব ভোরের গাড়িতেই নির্ময়ের যাওয়ার কথা ঢাকায়। চৈত্রী বিছানা ছেড়ে উঠে এলোমেলো চুলেই ছুটে এলো ছাদে। যদি বিদায়ের সময় একটা বার সে দেখা পায় নির্ময়ের, মনটা যে তার বড্ড বিক্ষিপ্ত হয়ে আছে। কেন এই বিক্ষিপ্ততা, কেন এই অস্থিরতা জানা নেই চৈত্রীর। আর আপাতত এই বিষয়ে তার ভাবার সময়ও নেই। নির্ময় যে চলে যাবে একটু পরই। চৈত্রী ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। একটু পরই ব্যাগ লাগেজ নিয়ে বেরিয়ে এলো নির্ময়। বিষণ্ণ মনে শেষবারের মতো সে একবার তাকালো চৈত্রীদের ঘরের দিকে। যদিও এখন চৈত্রীর ঘুমে থাকার কথা, তবুও মনের কোণে যেন একটু আশা বাসা বেঁধেছে, যদি কোনোভাবে দেখা পাওয়া যায় তার প্রেয়সীর। অবশেষে তার ইচ্ছে পূরণ হলো। যাওয়ার আগে তার প্রেয়সীর দেখা মিলল একটা বার। ছাদের এক কোণে এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে সে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নির্ময়ের। চৈত্রী এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ময়ের চলে যাওয়ার পানে। চোখ দুটো তার ভরে উঠেছে। বারবার কানের কাছে বেজে চলছে, আমার জন্য অপেক্ষা করো চৈত্র। নির্ময় চলে গেল, কিন্তু তবুও ঘরে ফিরে গেল না চৈত্রী। বিষণ্ণ মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে রইল ছাদের এক কোণে। তাকিয়ে রইল নির্ময়ের হেঁটে যাওয়া ওই মাটির পথটার দিকে। বিষাদে ছেয়ে যাচ্ছে যেন তার পুরো মন প্রাণ। কান্না পাচ্ছে তার ভীষণ। কেন নির্ময় চলে গেল? এখানকার একটা কলেজে পড়াশোনা করলে তার কি এমন হতো?
পরক্ষণেই চৈত্রের মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ময়ের স্বপ্ন ছিল। নিজের স্বপ্ন পূরণের জন্য সে এত পড়াশোনা করেছে। চৈত্রী নিজে দেখেছে সারা রাত ধরে কতটা কষ্ট করেছে ছেলেটা। আজ স্বপ্নের এতটা কাছে গিয়েও কিভাবে ফিরে আসতো নির্ময়। চৈত্রী বুঝলো নির্ময়কে। শেষ একবার নির্ময়ের চলে যাওয়ার পথের পানে তাকিয়ে ধীর পায়ে নেমে এলো ছাদ থেকে। নিজের রুমে আসতেই যেন আরো বিষণ্ণতা, খারাপ লাগা ঘিরে ধরলো চৈত্রীকে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। তাকালো নির্ময়ের জানালার দিকে। জানালাটা বন্ধ। কালও এই জানালাটা খোলা ছিল। নির্ময় দাঁড়িয়ে ছিল এই জানালার কাছে, তাকিয়েছিল তার পানেই। আজ নির্ময় নেই। চৈত্রীর কান্না যেন আর বাদ বাঁধছে না, উপচে পড়তে চাইছে খুব করে। চৈত্রী পারল না নিজের অবাধ্য চোখের নোনা জলকে আটকাতে। সে শব্দহীনভাবে গড়িয়ে পড়তে লাগলো তার দুই গাল বেয়ে। নির্ময় আবার কবে ফিরবে? কবে দেখা হবে তার সাথে আবার? যাওয়ার সময় ছেলেটার কণ্ঠস্বরটাও শোনা হলো না একটু। কাল আরো হেয়ালিপূর্ণ কথা বলে অথই সাগরে ভাসিয়ে রেখে গেল চৈত্রীকে। যদিও নির্ময়ের কথাগুলোর অর্থ সে বুঝেছে, কিন্তু নিজের অনুভূতিটা সে বুঝতে পারল না, বা নির্ময়কে তার বলা হলো না কিছুই। একটা বারও জিজ্ঞাসা করা হলো না। অপেক্ষা তো করতে বললেন, কিন্তু কবে ফিরবেন আপনি? কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমাদেরও অবস্থাও হয়েছে তেমন। আমরা প্রিয় মানুষটা কাছে থাকলে কোনো দিনই তার কদর বুঝি না নিজের ভিতরের অনুভূতিগুলোকে। কিন্তু প্রিয় মানুষটা দূরে গেলে ঠিকই তার কদর বুঝি, কষ্ট পায় তার জন্য। দিন চারেক কেটে গেল সময়ের প্রবাহমান গতিতে। বিষাদে ঘিরে রয়েছে দুই নরনারীর মন প্রাণ। বিষণ্ণ চিত্তে একজন দিন যাপন করছে নিজের বাসস্থানে, আর অন্যজন নিজের স্বপ্নস্থানে। নির্ময় ভার্সিটির হলেই উঠেছে। তার এক আত্মীয় ব্যবস্থা করে দিয়েছে সবটা, যার কারণে তেমন একটা ভোগান্তিতে পড়তে হয়নি নির্ময়কে। এখন এখানেই তার বসবাস। তবে মন যে এখন আর এখানে নেই, মন পড়ে রয়েছে সেই চৈত্রীর কাছে। আচ্ছা, চৈত্রীও কি তার মতোই তার কথা ভাবছে, নাকি এর মধ্যেই ভুলে গেছে তাকে? এই কয়দিন বাড়িতে মা বাবার সাথে তার কথা হয়েছে বেশ কয়েকবারই। বাড়ির মানুষদের সাথে কথা বলার সময় নির্ময়ের বারবার ইচ্ছে হচ্ছিল চৈত্রীর কথা একবার জানতে চাইতে, কিন্তু মা বা বাবার কাছে সে কিভাবে জিজ্ঞেস করবে চৈত্রীর কথা? ইতস্তত লাগছিল তার। তাছাড়া মা বাবার কাছে হঠাৎ চৈত্রীর কথা জানতে চাইলেও হয়তো তাকে সন্দেহ করতো তার মা বাবা। নিজের ভিতরের ইতস্তত বোধ থেকে আর জানা হয়নি তার চৈত্রীর কথা। কিন্তু তার প্রিয় রমণীর কথা জানতে না পেরেও যে মন মেজাজ কোনোটাই যে ভালো নেই তার। কোনো কাজে মন বসাতে পারছে না সে। মনের মধ্যে সর্বক্ষণ বিরাজ করে তীব্র অস্থিরতা। নির্ময়ের অস্থিরতার মধ্যেই রুমের ভিতরে ঢুকলো তার রুমমেটরা। নির্ময় বসেছিল তার পড়ার টেবিলে। একসাথে 4 দিন কেটে গেলেও এখনো কোনো রুমমেটের সাথেই তার কথা হয়নি ভালোভাবে। এর মূল কারণ তার অন্তর্মুখী স্বভাব। সে খুব সহজে কারোর সাথে কথা বলতে কিংবা মিশতে পারে না। রুমে ঢুকে নির্ময়কে পড়তে দেখে তার দিকে এগিয়ে এলো তারই একজন রুমমেট, রাজ। বড্ড চঞ্চল এবং বখাটে ধরনের ছেলেটা। সম্ভবত ছেলেটা তার সিনিয়র। এই ছেলেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সেরা বিদ্যাপীঠে কিভাবে চান্স পেল তাই বোধগম্য হচ্ছে না নির্ময়ের। এই কয়দিন এদের সাথে তেমন একটা না মিশলেও এদের আচার আচরণ, হাবভাবে এদের প্রত্যেকের বৈশিষ্ট্য জানা হয়ে গেছে নির্ময়ের। রাজ গিয়ে নির্ময়ের পিঠে হাত রাখলো, ঠোঁট বাঁকিয়ে বলল, কি মামা, এত পরে কি হবে? কেবল তো ভর্তি হলে, এখন কই চিল করবে, ঘুরবে ফিরবে তা তো নয়, বই নিয়ে বসে পড়ছো। নির্ময় নিজের পিঠ থেকে হাত সরিয়ে দিল রাজের। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আলতো হেসে বলল, ভাই, আমি এমনই একটু অন্তর্মুখী স্বভাবের। ঠোঁট বাঁকালো রাজ। নির্ময়কে ভেঙিয়ে বলল, ভাই, আমি এমনি একটু অন্তর্মুখী স্বভাবের। সাথে সাথে অট্টহাসিতে ফেটে পড়লো রুমের সবাই। তাদের সাথে রাজও হাসলো কিছুক্ষণ, অতঃপর বলল, এই দেখ দেখ, এবার আমাদের সাথে একটা মেয়ে রুমমেট পড়ছে। দেখতে শুধু ছেলেদের মতো, কিন্তু চরিত্র মেয়েদের মতো অন্তর্মুখী স্বভাবের। নির্ময় কোনো উত্তর দিল না, একটু হেসে বসে পড়লো চেয়ারে। রেগে গেল রাজ। নির্ময়ের কলার টেনে দাঁড় করালো, তাতে দাঁত চেপে বলল, বড় বাইরে যখন কথা বলে তখন তাদের কথা শুনতে হয়, জানিস না? তুই কোন সাহসে বসলি? আমার কাছে জিজ্ঞেস করেছিস? নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজের হাতের দিকে, যে হাত দিয়ে রাজ ধরে রেখেছিল নির্ময়ের কলার। অতঃপর হাত উঠিয়ে শক্ত হাতে নিজের কলার থেকে হাত সরিয়ে দিল রাজের। গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমার বাপ, দাদা কিংবা খালু নন যে আমাকে জিজ্ঞেস করে আমাকে বসতে হবে। অবশ্য আমি কি করি না করি সেটা আপনার বাপ, দাদা কিংবা খালুর কাছেও জিজ্ঞেস করে করি না। রাজ রেগে গেল আরো। ভয়ঙ্কর ভাবে সে তাকালো নির্ময়ের দিকে, রাগী কণ্ঠে বলল, যত বড় মুখ নেই তত বড় কথা। 2 দিন হয়নি ভার্সিটিতে এসেছিস, এরই মধ্যে বড় ভাইদের মুখের উপর
কথা বলা শুরু করে দিয়েছিস। তুই জানিস আমার বড় ভাই ইউনিভার্সিটির কি? নির্ময় ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, কারো বড় ভাই ছোট ভাইকে জানাতে আসিনি। কথাটা শেষ হতেই নির্ময়ের নাক বরাবর একটা ঘুষি মারল রাজ। ফুঁসে উঠে বলল, বিশ্ববিদ্যালয়ে এসেছিস 2 দিন হয়নি, এর মধ্যে চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখে গেছিস? নির্ময় আলতোভাবে হাত ছোঁয়ালো নাকে। অতঃপর হাতের আঙুলগুলো চোখের সামনে এনে দেখলো লাল রক্তর অস্তিত্ব। নির্ময় বাঁকা হাসলো। হুট করে সে মুচড়ে ধরলো রাজের হাতটা। ব্যথায় কোকিয়ে উঠল রাজ। মুখ থেকে ব্যথাতুর ধ্বনি তুলছে সে অনবরত। নির্ময় আরো জোরে মুচড়ে ধরলো রাজের হাতটা, দাঁতের দাঁত চেপে বলল, আমাকে দেখতে ঠিক যতটা ভদ্র, ততটাও ভদ্র আমি নই। রাজের ব্যথাতুর ধ্বনি শুনেই তার দিকে এগিয়ে এলো রুমের অন্যরা। যদিও সেগুলো সবই রাজের বাচ্চাটা সাগরেদ, তারা ছাড়িয়ে নিল রাজকে। অতঃপর রুম থেকে রাজকে নিয়ে বেরিয়ে গেল তারা। যাওয়ার আগে রাজ বেশ শাসানোর সুরে বলে গেল, তোকে আমি দেখে নিব। নির্ময় বলল না কিছুই, শুধু একটু হাসলো। টেবিলের ড্রয়ার থেকে টিস্যু বের করে নিজের নাক চেপে ধরল সে। সবাই বেরিয়ে যেতেই নির্ময়ের আর এক রুমমেট মিহির এগিয়ে এলো নির্ময়ের দিকে। ছেলেটাও নির্ময়ের সাথে এই বছরই ভর্তি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আর নির্ময়ের মতোই শান্ত, স্বল্পভাষী, তবে বেশ ভীত প্রকৃতিরও। সে নির্ময়ের কাছে এসে মৃদু কণ্ঠে বলল, তুমি ওদের সাথে ঝামেলা করতে কেন গেলে? ওরা এখন তোমার উপর আরও খেপে যাবে। নির্ময়ের মুখশ্রী গম্ভীর বর্ণ ধারণ করলো। গম্ভীর কণ্ঠেই সে বলল, খেবুক, বিশ্ববিদ্যালয়ে এসেছি পড়তে, কারো বাপ দাদার ক্ষমতা দেখতে নয়। নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা। যদিও এখনো বেশি রাত হয়নি, তবে আজ বাইরের অন্ধকারটা গাঢ়। হয়তো অমাবস্যা আজ। চৈত্রী পড়া টেবিলে বসে বসে কলম কামড়াচ্ছে। নির্ময়ের সাথে তার দেখা হয় না, কথা হয় না বেশ কয়েকটা দিন। ভিতরে ভিতরে যে নির্ময়ের কথা মনে করে করে জ্বলে পুড়ে যাচ্ছে সে। নিজের মোবাইলও নেই যে কথা বলবে নির্ময়ের সাথে। নির্ময়ের মায়ের কাছেও তার কথা জিজ্ঞেস করতে কেমন যেন ইতস্তত লাগে। তবুও নিজের ইতস্তত বোধকে পাশে ঠেলে নির্ময়ের মাকে সে জিজ্ঞেস করেই বসেছিল, কাকি, নির্ময় ভাই কেমন আছে? মুনিয়া বেগম বেশ হাসি খুশি মুখেই উত্তর দিয়েছিল, ভালো আছে। এরপর আর কি জিজ্ঞেস করবে সে? আর কিছু জিজ্ঞেস করলেও বা কি না কি ভাবে তিনি, তাই আর জিজ্ঞেস করা হয়নি কিছুই। আচ্ছা, নির্ময় তো তাকে অপেক্ষা করতে বলল। সে না হয় অপেক্ষা করলো নির্ময়ের জন্য, কিন্তু নির্ময় কি তার জন্য অপেক্ষা করবে? ঢাকা শহরে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, বিশ্ববিদ্যালয়েও তার সাথে কত সুন্দর সুন্দর মেয়ে ভর্তি হবে। এত মেয়েদের ভিড়ে নির্ময়ের কি মনে থাকবে এই শ্যামবর্ণা চৈত্রীকে? নাকি ভুলে গিয়ে অন্য মেয়েদের সাথে বাসা বাঁধবে সে? ধক করে উঠল চৈত্রীর কলিজাটা। অস্থির হয়ে পড়লো ভীষণভাবে। নির্ময় যদি তাকে ভুলে যায় তখন কি হবে তার? তাছাড়া সে তো পড়ালেখাতেও ভালো নয়। আর নির্ময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চৈত্রীর তো কোনো যোগ্যতাই নেই নির্ময়ের বউ হওয়ার। পরে যদি নির্ময় অন্য কাউকে বিয়ে করে নেয় আর ভুলে যায় চৈত্রীকে? চৈত্রীর ছোট্ট হৃদয়টা হাহাকার করে উঠল। নির্ময় তাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবে ভেবেই কষ্ট হচ্ছে তার। চৈত্রী বিষণ্ণ মুখশ্রীতে নিজেই বইয়ের দিকে তাকালো। আচ্ছা, সে যদি ঠিকভাবে পড়ে তাহলে সেও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? হয়তো পাবে। তার রেজাল্ট নির্ময়ের মতো অত ভালো নয়, কিন্তু একদম খারাপও তো নয়। ভালোভাবে পড়লেই সে হয়তো চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে পড়বে, তাকে পড়তে হবে, তাকেও চান্স পেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্তত নিজেকে নির্ময়ের যোগ্য করে তুলতে হলে। আর তাছাড়া নির্ময়ের সাথে সেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায়, তাহলে আর তাকে নির্ময়ের থেকে দূরে থেকে এই দহনের আগুনে পুড়তে হবে না। সে থাকতে পারবে নির্ময়ের কাছে, নির্ময়ের আশেপাশে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে হায়। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে।
পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে।